এই ভিডিওতে থাকছে ব্লাইন্ড স্পট 2025 মুভিটির দ্বিতীয় অংশ। যারা প্রথম অংশ দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে প্রথম অংশের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। মুভিটির এটি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ ভালোভাবে বোঝানোর জন্য প্রথম অংশটি আগে দেখে আসুন। আর যারা প্রথম অংশ দেখতে চান না, অসুবিধা নাই, আমি এই অংশে সংক্ষিপ্তভাবে সেটির বিবরণ দিয়ে দিব। মুভিটির দ্বিতীয় অংশ শুরু করার আগে প্রথম অংশে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে শুরু করা যাক। মুভিটির প্রথম অংশে আমরা দেখতে পাই জয়রাম স্যার ও দিব্যা ম্যাডাম স্বামী এবং স্ত্রী। একদিন কাজের জন্য জয়রাম স্যার বাইরে যেতে বের হয়। দিব্যা ম্যাডাম তাকে সেখানে আটকায় এবং অনেক কথা শোনায়। একসময় জয়রাম স্যার দিব্যা ম্যাডামকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে বের হয়ে চলে যায়। রাত বাজে 2টা। কাজের মহিলা তার রুমে যায় এবং দেখে ম্যাডাম গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে আছে। সঙ্গে সঙ্গে কাজের মহিলাটি পুলিশকে ফোন দেয় এবং বিক্রম স্যার কেসটি হাতে নেয়। তিনি আসেন এবং দেখেন যে এটা আত্মহত্যা না, এটা একটা খুন। খুনের তদন্ত করতে শুরু করেন বিক্রম স্যার এবং এক পর্যায়ে জয়রাম স্যারকে, তারপর কাজের মহিলাটিকে এবং কাজের মহিলাটির একটা মেয়ে আছে, সেই মেয়েটিকে সন্দেহ করা শুরু করে দেন বিক্রম স্যার। এই খুনের তদন্ত করতে গিয়ে জয়রাম স্যার ও কাজের মহিলাটির গোপন সম্পর্ক ধরা পড়ে। বিক্রম স্যার জয়রাম স্যারকে খুনি বলে প্রমাণ করতে পারেনি। তারপরে সন্দেহ যায় কাজের মহিলাটির দিকে, কিন্তু তাকেও তিনি খুনি প্রমাণ করতে পারেননি। অবশেষে কাজের মহিলাটির একটা মেয়ে ছিল, তাকে তিনি খুনি বলে প্রমাণ করেন। এই অংশটিই ছিল প্রথম অংশে। এরপর থেকে যা হয় তা আপনারা দেখতে পাবেন মুভিটির দ্বিতীয় অংশে, মানে এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও, ব্লাইন্ড স্পট 2025 মুভিটির দ্বিতীয় অংশ। এইসব কাহিনী শোনার পরে বিক্রম স্যার মানসীকে বলে যে আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তুমি কেন হত্যা করেছো সেইটা জানাও। আমাদের ক্যামেরা ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে দেখা যায় মানসী এবং তার মা খুব সুন্দর জীবনযাপন কাটাচ্ছিল। মানসী ছোটবেলায় স্কুলে যখন যায় তখন তার বান্ধবীরা তাকে বলে যে তোর বাবা নাই। বাজে কথা যখন বান্ধবীরা বলে তখন সে বান্ধবীকে একটা করে সে থাপ্পড় মেরে বাসায় খুব রাগান্বিত ভাবে আসে এবং তার মাকে জিজ্ঞেস করে যে আমার বাবা কি, সেটা তোমাকে বলতেই হবে নাকি আমি না যাই সেইটাও তোমাকে বলতে হবে। তার মা তাকে রাগ দেখায়, কিন্তু এই রাগ না সহ্য করতে পারে মানসী তার হাত কেটে ফেলে আত্মহত্যা করার চেষ্টা করে। তার মা লক্ষ্মী তাকে বলে যে এই কথা কাউকে জানা যাবে না, তোর বাবা ওই জয়রাম স্যার। তখন তো মানসী অনেক খুশি হয়ে তার বাসায় যায় এবং সবকিছু নিজের মতো করে ভাবতে শুরু করে। কিন্তু মানসী এত খুশি মুহূর্তে যখন দেখে যে দিব্যা ম্যাডাম তার মায়ের সাথে খুব খারাপ আচরণ করছে, এবং মানসী এবং লক্ষ্মীর সাথে দিব্যা ম্যাডাম কখনোই ভালো আচরণ করে না, সবসময় বাজে বিহেভ করে এবং তার মাকে একদিন থাপ্পড়ও মারছিল, তখন মানসী খুব খারাপ লাগে এবং মানসী মনে মনে ঠিক করে যে কোন না কোনো দিন দিব্যা ম্যাডামকে সে মেরে ফেলবে এবং আমার মাকে সেই জায়গার স্থান দিবে যেখানে আমি, আমার মা এবং আমার বাবা থাকবো। এইরকম একটা চিন্তা ভাবনা করে মানসী এই সিদ্ধান্ত নেয় কোনো এক সময় সুযোগ পেলে দিব্যা ম্যাডামকে সে খুন করে দিবে। আর এইটাই এই সুযোগে সে করে ফেলে। বিক্রম স্যার ভেবে নিয়েছে মানসী দিব্যা ম্যাডামকে খুন করেছে, তাহলে তো এখান থেকেই কেসটা ক্লোজ। কিন্তু আসলে এখান থেকেই শেষ নয়, কেবল রহস্য শুরু। এরপরে টুইস্ট আর টুইস্ট। মানসী এবং লক্ষ্মীকে অপরাধী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় এবং তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এদিকে বিক্রম স্যার এবং জয়রামের ছোট ভাই আদিত্যা দুইজন মিলে দিব্যা ম্যাডামকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। পোস্টমর্টম করে যখন ডক্টর এসে বলেন, তাতে বিক্রম স্যার এবং আদিত্যার হুঁশ উড়ে যায়। ডক্টর বলেন যে আসলে এইটা মাথার আঘাতের কারণে খুনটা হয়নি, এখানে পয়জন পুশ করা হয়েছে। দিব্যা ম্যাডামের শরীরে কেউ পয়জন পুশ করেছে, এই কারণে তার মৃত্যু হয়েছে, আঘাতের কারণে হয়নি। বিক্রম স্যার এবং আদিত্যা দুইজনে খুব টেনশনে পড়ে যায়, তাহলে এই খুন করলো কে? এই নিয়ে বিক্রম স্যারের আবার নতুন তদন্ত শুরু হয়ে যায়। তিনি আবার জয়রাম স্যারের বাসায় যান, তাকে গিয়ে জানান যে এটা আসলে মাথায় আঘাত পাওয়ার কারণে হয়নি, এই খুনটা হয়েছে তার শরীরে পয়জন যাওয়ার কারণে। কথাটা শোনা মাত্রই জয়রাম স্যারের আগের যে ছেলে ছিল তার হাত থেকে পানির গ্লাস পড়ে যায় এবং ভেঙে যায়। সে দৌড়ে তার ঘরে যা লুকায়। তখন কিছুটা অবাক হয়ে যায় বিক্রম স্যার এবং জয়রাম স্যার, তারাও তার পিছে পিছে দৌড়ে যায় তার রুমে। বিক্রম স্যার খুঁজতে 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 তার আলমারিতে একটা পয়জনের বোতল খুঁজে পায় এবং তাকে জিজ্ঞেস করে যে এটা কি বোতল। তখন তিনি বলেন যে তখন জয়রাম স্যার বলেন যে তার স্ত্রী একবার আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু সে সেইটা কেড়ে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছিল। তার ছেলে সেইটা আবার করে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে। জয়রাম স্যার কিন্তু জানতোই না এটাতে পয়জন আছে। তখন বিক্রম স্যার বলেন যে এখান থেকে এক শিপি খাও। তখন জয়রাম স্যার যখন খাইতে যাইতে ধরছে তখনই তার ছেলে
আসে সেইটাকে ফেলে দিয়েছিল। বিক্রম স্যার অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে এইটার মধ্যেও কোনো কাহিনী আছে। বিক্রম স্যার জয়রাম স্যারের ছেলেকে জিজ্ঞেস করে, এইটা যে পয়জন তুমি কিভাবে জানো? তখন তার ছেলে কিছু ফ্ল্যাশব্যাক দেখায় যে এরকম এক সময় আমার মা আত্মহত্যা করতে চেয়েছিল এবং এই পয়জন খেতে চেয়েছিল। সেইটা আমার বাবা যখন ফেলে দেয় আমি সেইটা কুড়ে নিয়ে এখানে রেখে দিই এবং এইটা দিয়ে আমি আমার সৎ মাকে মেরে ফেলেছি। বিনোদ বলে, ওইটা আমার মা ছিল না, ওটা একটা ডাইনি ছিল। ও সবসময় আমার উপরে অত্যাচার করতো। মা তো হয় আমার মায়ের মতো, যে কিনা সবসময় আমায় ভালোবাসতো, আমার সাথে খেলাধুলা করতো। একদিন বাবার সাথে মায়ের ঝগড়াঝাটি হয় এবং ওই সময় আমার মা এই পয়জন দিয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল। বাবা সেইটা ফেলে দেয়। তখন আমি এই পয়জনটা এখানে কুড়িয়ে রাখি এবং মাকে বলি যে মা, আমাকে ছেড়ে কখনো যেও না। কিন্তু মায়ের একটা অসুখ ছিল যেটার কারণে আমার মা মারা যায়। বাবা এই মহিলাকে বিয়ে করে আনে এবং তাদের মধ্যে সবসময় খুনসুটি থাকতোই, রাগারাগি থাকতোই, ঝগড়াঝাটি থাকতোই এবং এই মহিলাটি আমাকে দেখতে পারতো না। আমার সাথে সবসময় খারাপ বিহেভ করতো, আমাকে জ্বালা যন্ত্রণা করতো, যার কারণে আমি এই রুম থেকে বের হই না। সেই রাগে ক্ষোভে আমি তার জুসের মধ্যে এই পয়জন মিশিয়ে দেই এবং তাকে খাওয়া। বিক্রম স্যার বুঝতে পারলো যে তাহলে এই পয়জনের কারণে যেহেতু খুন হয়েছে, তাহলে এর আসল খুনি বিনোদ। তিনি বুঝতে পারলেন যে লাক্ষ্মী, মানছি ওরা খুনি না, খুনি হচ্ছে বিনোদ। বিক্রম স্যার বিনোদকে খুনি সাব্যস্ত করে কেসটি ক্লোজ করে দেয় এবং বিনোদকে সাজা স্বরূপ জেলে ভরানো হয় এবং লাক্ষ্মী ও মানসিকে ছেড়ে দেওয়া হয়। কেসটি শেষ করে বিক্রম স্যার যখন স্টেশনে চলে আসেন, কিছুক্ষণ থাকার পরে ডক্টর আবার তাকে ফোন দেয় এবং বলে যে তুমি তাড়াতাড়ি আমার হসপিটালে আসো। বিক্রম স্যার একটু টেনশনে পড়ে যায় এবং খুব দ্রুত হসপিটালে ছুটে চলে যায়। ডক্টর জানায় যে এই বোতলে যে পয়জন ছিল এটা সম্পূর্ণ খেলেও তার কিছুই হইতো না, হয়তো একটু ক্ষতি হইতো কিন্তু সে মারা যাইতো না। দিব্যা ম্যাডাম যে কারণে মারা গেছে সেইটাতে ছিল অন্য কোনো পয়জন যেটা ড্রাগস হিসেবে ব্যবহার করা হয়। এখানে ডক্টর যে কথা বলে তাতে বিক্রমের হুঁশ উড়ে যায়। ডক্টর বলেন যে যে ড্রাগ পয়জন দিয়ে তাকে খুন করা হয়েছে এটা কোনো সাধারণ ড্রাগ নয়, আর এইটা যেমন তেমন ল্যাবে পাওয়া যায় না। এইটা খুবই একটা বিষাক্ত ড্রাগ যেটা 4-5 ঘন্টা সময় পরে মৃত্যু ঘটায়। এই ড্রাগের সাথে এই বোতলে পয়জনের কোনো সম্পর্ক নাই। যে এইটা খুন করেছে সে খুব বুদ্ধিসম্মত ব্যক্তি এবং খুব চালাক চতুরতার সাথে এই খুনটি করেছে এবং এইটা পূর্ব পরিকল্পিত ভাবে এটা খুন হয়েছে। তখনই আবার জয়রাম স্যারের বাসা থেকে ফোন আসে, একটা লোক খুনিকে দেখতে পেয়েছে। এই কথা শুনে বিক্রম স্যার তাড়াহুড়া করে ছুটে চলে যায় জয়রাম স্যারের বাসায়। একটা লোক বিক্রম স্যারকে বলে যে আমি খুনিকে দেখতে পেয়েছি, সে মোটামুটি আপনার মতো, জানালা পিছন দিয়ে উঠে আবার ওখান থেকে আবার নেমে চলে গেছে। বিক্রম স্যার তখন লোকটিকে বলে, আপনি কি তার মুখটা দেখেছেন? তখন লোকটি বলে, না আমি সেভাবে দেখতে পাইনি। তখন হঠাৎ করে লোকটির মনে পড়ে যে আমার বাইরে সিসি ক্যামেরা লাগানো আছে, সেইটাতে হয়তো তাকে দেখতে পাওয়া যেতে পারে। তার সিসি ক্যামেরা ল্যাবে যাওয়া হয় এবং সেখানে সবাই মিলে দেখতে থাকে যে কিভাবে একটা লোক দিব্যা ম্যাডামের ঘরে ঢুকেছে এবং দিব্যা ম্যাডামকে খুন করে আবার বেরিয়ে চলে গেছে। কিন্তু সিসি ক্যামেরা টিভিতেও তার মুখটি স্পষ্ট ভাবে দেখা যায়নি। এতে করে তারা সবাই কনফিউজ, কে এই লোকটি হতে পারে। এই নিয়ে বিক্রম স্যার পুরা টেনশনে পড়ে গেছেন। বিক্রম স্যার সবাইকে বলেন যে আমি কাউকে বিশ্বাস করছি না, এই মুহূর্তে কেউ বাইরে যাবেন না, সবসময় নিজের ফোনটি খোলা রাখবেন। এই বলে তিনি স্টেশনে চলে আসেন এবং এই কেসটি নিয়ে খুব চিন্তায় পড়ে যান। তিনি ভাবতে থাকেন কে খুন করতে পারে, সবার উপর নজর রাখেন এবং কার কোথায় এভিডেন্স আছে, কার কোথায় কি প্রমাণ পাওয়া যায় সেইটা নিয়েই তিনি চিন্তা ভাবনায় মগ্ন থাকেন। এর মধ্যে ডক্টর আবার ফোন দেয়, বলে হসপিটালে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিক্রম স্যার দেরি না করে তরাদ্দম হসপিটালে রওনা দেয়। সেখানে যায় দেখে কে জানি হসপিটালে আগুন লেগে দিছে এবং সবকিছু পুরে ছারখার হয়ে গেছে। সেখানে খুঁজতে 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 বিক্রম স্যার একটা এভিডেন্স পায়, সেইটা হচ্ছে আদিত্যের একটা আইডি কার্ড পুরে অল্প একটু লেগে আছে। তখন বিক্রম স্যার বুঝতে পারে যে এই কাজটি আদিত্য স্যারই করেছে, তার মানে আদিত্যই এই খুনের আসল কারণ। বিক্রম স্যার মনে করে যে আদিত্য খুন করেছে, তো আদিত্যকে ধরতে পারলেই কেসটি শেষ হয়ে যাবে। আদিত্যের নাম্বার ট্রেস করে বিক্রম স্যার যায় আদিত্যের বাসায়। বেশি দেরি না করে আদিত্যের কাছে যায়, খুব সাবধানতার সহিত সে যাইতে থাকে বাসায় এবং সেখানে গিয়ে তাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে বিক্রম স্যার যখন উপরতলা যায় তখন দেখতে পায় যে একটা ফোন বাজছে এবং রুমে কেউ নাই। রুম থেকে বের হতেই দেখে আদিত্য দরজায় দাঁড়িয়ে আছে। আদিত্য এবং বিক্রম স্যারের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। তারা দুজনে একে অপরের সাথে
মারামারি শুরু করে দেয় এবং শেষ পর্যন্ত আদিত্যা বিক্রম স্যারকে জব্দ করে ফেলে। এরপরে যা হয় আপনি তা নিজেও কল্পনা করতে পারবেন না। আদিত্যা বিক্রম স্যারকে জিজ্ঞেস করে, তুমি আমাকে মেরে দিবে? এটা তো সম্ভব না, তুমি তো আমাকে মারতে পারবে না। আদিত্যা বিক্রমকে বলে, এটা একটা ছোট মার্ডার ছিল আর সেইটাকে তুমি প্ল্যান মার্ডার বানাইছো, সেই কেসটি আবার তুমি নিজে সলভ করেছো, এটাই ভেবে আছো তাই না? বিক্রম স্যার বলে, দিব্যাকে যেভাবে তুমি খুন করেছো তুমি কি চাও সেভাবে আমাকেও খুন করতে? তখন আদিত্য একটা রহস্যজনক ভাবে কথা বলে, দিব্যা ভাবিকে যে খুন করেছে সে অন্য কেউ নয়, এটা হচ্ছে তুমি। তখনই তো বিক্রমের মাথা ঘুরে যায় যে কিভাবে জানতে পারলো যে আমি দিব্যাকে খুন করেছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে বিক্রম স্যার কিভাবে দিব্যাকে খুন করেছে আর আদিত্য এটা জানতে পারছে যে বিক্রমই দিব্যাকে খুন করছে, অন্য কেউ না। তখন আদিত্য সবকিছু বলতে শুরু করে দেয়। সিসিটিভি ফুটেজ দেখে যে পিছন থেকে একটা লোক রুমে উঠতেছে, সেখান থেকে আবার সে নামলো। তখনই সে বিক্রমকে সন্দেহ করে, সেইটাই সে বিক্রমকে জানায়। সে যখন বিক্রমকে সন্দেহ করে তখন আলাদা করে অনুসন্ধান শুরু করে দেয়। আদিত্য যায় দিব্যার বাসায়, যায় সেখানে দিব্যা সবকিছু খোঁজাখুঁজি করতে করতে দেখে একটা চিঠি, সেটা ছিল বিক্রমের। সেই চিঠি থেকে আরো বেশি সন্দেহ করা শুরু করে দেয় এবং সে বিক্রমকে ফলো করা শুরু করে দেয়। যখন সে একটা ঘড়ির দোকানে যায় তার ঘড়িটা পরিবর্তন করার জন্য, তখন আদিত্য সেখানে যায় খোঁজ নিতে, এখানে বিক্রম কেন এসেছিল। তখন দোকানদার বলে যে বিক্রম স্যার তার ঘড়িটি চেঞ্জ করার জন্য আসছিল। তিয়ার মনে পড়ে যে বিক্রমের ঘড়ির সময়টা ছিল 10টা 50 মিনিটে আটকে ছিল। দিব্যা ভাবির তো খুন হয়েছে 10টা 50 মিনিটের দিকে, সেইটাতে সে আরো জোরদার হইল। আদিত্য ভাবতে পারছে যে ফোনটা আসলে বিক্রমই করছে। কিভাবে করছে, সে ঘড়ির একটা পিন তার বাসার বাইরে পেয়েছিল, সেই পিনে বিষাক্ত এই পয়জন নিয়ে আসছিল রুমের মধ্যে, গলায় পুশ করে সেখান থেকে বের হয়ে চলে গেছে। এইভাবে বিক্রম দিব্যাকে খুন করে ফেলেছে, এটাই আদিত্য বিক্রমকে বলছিল। এইভাবেই আদিত্য বিক্রমের কেসটি সমাধান করে দিল, আসল খুনিকে ধরিয়ে সফল নির্দোষ মানুষকে মুক্ত করলো আদিত্য। আদিত্য জানতে চাইলো যে বিক্রম কেন তুমি এই খুনটা করেছো। তখন বিক্রম আবার ফ্ল্যাশব্যাকে যায় তার ছোটবেলার কাহিনীতে। সে যখন স্কুলে পড়তো তখন সে দিব্যাকে অনেক পছন্দ করতো, দিব্যাও আদিত্যকে অনেক পছন্দ করতো। আস্তে আস্তে সময়টা আরো পেরিয়ে যাইতে শুরু করলো। পুলিশের চাকরিতে তার জবটা হয়ে গেল। পুলিশের চাকরিতে জব হওয়ার পরে তাদের সম্পর্ক আরো বেশি ভালো ছিল। এক সময় পুলিশে সে প্রমোশন পেয়ে গেল। প্রমোশন পাওয়ার পরে ডিআইজি স্যার মেয়েকে বিয়ে করার প্রস্তাব করলো। বিক্রম কিছু উপায় খুঁজে না পেয়ে সে বিয়েতে সম্মতি জানায় এবং আই এম সরি লেখা একটা চিঠি পাঠিয়ে দেয় দিব্যার কাছে। দিব্যা তো পুরাই শক, কি হয়ে গেল এইসব। এরপর থেকে শুরু হইলো বিক্রমের কাহিনী। বিক্রম যে কোনো কাজই করুক না কেন তার মন কোথাও বসে না, সে শুধু হতাহত অবস্থায় থাকে। একটা মিশনে সে একটা ড্রাগস ফ্যাক্টরিতে অ্যাটাক দেয় এবং সেখান থেকে কিছু পয়জন ড্রাগস সে অ্যাটাক করে পুলিশ স্টেশনে ধরিয়ে দেয়। তো এখন তার স্ত্রী প্রেগনেন্ট। হঠাৎ একদিন দিব্যা ফোন করে বিক্রম স্যার। বিক্রম তো অবাক, এ হঠাৎ করে কেন ফোন করলো। দিব্যা জানায়, এটা কেন করলে আর এটা করে কি লাভ হইলো, আমার জীবনটা নষ্ট করে দিলে। এইরকম কথাবার্তা হচ্ছে দিব্যা আর বিক্রমের মধ্যে। বিক্রম বলছে, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো এরকম, আর তুমি এই নাম্বারে আর ফোন দিও না। এই কথা বলে বিক্রম ফোনটা কেটে দেয়। একদিন পুলিশ স্টেশনে বিক্রম, তখন দিব্যা আবার ফোন দেয় এবং বলে, আমি তোমাকে অনেক বোঝার চেষ্টা করতেছি কিন্তু আমি পারতেছি না, প্লিজ একবার দেখা করো আমার সাথে। তখন বিক্রম তো পড়ে যায় সমস্যার মধ্যে। বারবার দিব্যা ফোন করে, বাসায় ফোন করে, অফিসে ফোন করে, যেখানে যায় সেখানে ফোনের উপরে ফোন করে। এতে করে বিক্রম অনেক ক্ষিপ্ত হয় এবং রেগে যায়, বিরক্ত বোধ মনে করে। বিক্রমকে দিব্যা অনেক কথা শোনায়। শেষে বাধ্য হয়ে বিক্রম তার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং তার সিদ্ধান্তটি বেছে নেয়। এইভাবে চললে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে, আমার পরিবারের ক্ষতি হয়ে যাবে। তখন সে কিছু না ভেবে সিদ্ধান্ত নেয় যে দিব্যাকে মেরে দিবে। এই চিন্তা ভাবনা থেকে তার ঘড়িটি পিন দ্বারা এক পয়জন নিয়ে তার বাসায় যায় এবং সেখানে গিয়ে দিব্যার সাথে কথা বলতে বলতে তার ঘাড়ে পিনটি পুশ করে দেয়। দিব্যার মৃত্যু ঘটে। এখানে আর একটা টুইস্ট রিভেল হয়। দিব্যা যখন শুয়ে মরার প্রান্তে যাচ্ছে তখন বিক্রমকে বলে, আমাদের একটা ভবিষ্যৎ তুমি মনে হয় দেখো নাই, সেটা হচ্ছে আমাদের মেয়ে। এইটা তোমার আর আমার মেয়ে। সে কোথায়, বলে সে নিচে। তখন বিক্রম এসে দেখে তার মেয়ে শুয়ে আছে। এই না দেখে তার মাথা তো হয়ে যায় খারাপ এবং সে অনেক জোরে চিল্লাতে থাকে। অবশেষে সে অপরাধ স্বীকার করে শাস্তি ভোগ করার জন্য প্রস্তুতি নেয় এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই ছিল আজকের মুভি। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো ক্রাইম থ্রিলার মুভি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।